আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 1 বছর আগে দেয়া অধ্যাপক ইউনূসের একটি অমোঘ বাণী ছিল, আমরা যাব না বিশ্বের কাছে, বিশ্ব আসবে আমাদের কাছে। তার 6 মাসের মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে একটি শিরোনাম ছিল, ভিসার সংকটে বাংলাদেশ কিংবা কঠিন হয়ে পড়ছে বাংলাদেশিদের বিদেশ গমন। এরই মধ্যে বাণিজ্যের লক্ষ্মী বলে পরিচিত বাংলাকে বিদেশি বিনিয়োগকারীরা ভুলে গিয়েছে। উল্টো আরো অনেক দেশ বাংলাদেশের সবুজ পাসপোর্টের জন্য ভিসা কঠিন করেছে। এতদিন এ নিয়ে খুব বেশি ঘুম হারাম না হলেও ট্রাম্প প্রশাসনের নতুন ঘোষণা চিন্তায় ফেলে দিয়েছে। বাংলাদেশের সবুজ পাসপোর্ট দেখলে আসলেই কোনো দেশ ভিসা দিতে চাইবে তো? আমেরিকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকার ট্যুরিস্ট ভিসা চাইলে বাংলাদেশের সবুজ পাসপোর্ট এতটাই ধূসর হয়ে যায়, যেটি ঠিক করতে আপনার লাগতে পারে 18 লাখ টাকা। সাথে বলা হচ্ছে, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমেরিকার 3 এয়ারপোর্ট ছাড়া অন্য কোনো এয়ারপোর্ট দিয়ে ঢোকা যাবে না। কূটনীতিকরা বলছেন, এটি আসলে বাংলাদেশের পাসপোর্টের জন্য এক ধরনের গ্লোবাল আইসোলেশন বা বৈশ্বিক বিচ্ছিন্নতা। কারণ যেসব দেশের সাথে বাংলাদেশিদের আমেরিকা একই তালিকাভুক্ত করেছে, সেসব দেশের অনেকগুলোতে এক সময় বাংলাদেশের সেনারা গিয়ে শান্তি স্থাপনে ভূমিকা রাখত, এমনকি এখনো রাখে। ওয়াশিংটন থেকে ব্রাসেলস আর আবুধাবি থেকে কুয়ালালামপুর, সবখানি বাংলাদেশের জন্য দরজায় একের পর এক তালা ঝুলছে। এক সময় যে সবুজ পাসপোর্টের গায়ে উন্নয়নের রোল মডেল হওয়ার সিলমোহর লাগতো, আর সে পাসপোর্টের অধিকারী হওয়া মানে বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশন ডেস্কের চোখে একজন সম্ভাব্য ওভারস্টার বা সুবিধাভোগী বোঝা। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং দীর্ঘদিনের অভ্যন্তরীণ নীতিগত ব্যর্থতা, কূটনৈতিক অদূরদর্শিতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নড়বড়ে শাসনের এক যৌথ ফলাফল বলেই মনে করছেন কূটনীতিকরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক ঘোষণাটি বাংলাদেশের মধ্যবিত্তের জন্য বজ্রপাতের মতো এসেছে। যারা ভাবতেন কষ্ট করে একবার আমেরিকার ট্যুরিস্ট ভিসাটা ম্যানেজ করতে পারলেই কেল্লাফাতে, তাদের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক নতুন এন্ট্রি ফি চালু করেছে। একে বলা হচ্ছে ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম। এই প্রোগ্রামটি মূলত একটি গ্যারান্টি, যেখানে আমেরিকা নিশ্চিত হতে চায় আপনি আমেরিকায় গিয়ে আবার সুবোধ বালকের মতো বাংলাদেশে ফিরে আসবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নতুন ভিসা নীতিকে সহজ ভাষায় বলা যায় আর্থিক ফিল্টার। নতুন এই নিয়ম অনুযায়ী বাংলাদেশ সহ বিভিন্ন কিছু দেশের নাগরিকদের B1 বা ব্যবসায়িক এবং B2 বা পর্যটন ভিসা পেতে হলে এখন থেকে 5,000, 10,000 বা ক্ষেত্র বিশেষে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত প্রদান করতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 18 লাখ টাকা পর্যন্ত পৌঁছে যায়। এই বন্ডের অঙ্ক নির্ধারণ করার সর্বময় ক্ষমতা দেয়া হয়েছে কাউন্সিলর অফিসারকে। আপনি যদি ইন্টারভিউতে গিয়ে খুব বেশি নার্ভাস হয়ে পড়েন, অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখে যদি অফিসারের সন্দেহ হয় যে আপনি সেখানে গিয়ে কোনো মেক্সিকান রেস্তোরাঁয় থালা বাসন মাজা শুরু করবেন, তবে তিনি নির্দ্বিধায় আপনার ঘাড়ে $15,000 বন্ড চাপিয়ে দিবেন। এই টাকাটা জমা দিতে হবে মার্কিন ট্রেজারি অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে। টাকা দেওয়ার পর যদি আপনি নির্দিষ্ট সময়ে দেশে ফিরে আসেন, তবেই এই টাকা ফেরত পাবেন। তার মানে এই বন্ডটি কোনো অফেরতযোগ্য ফি নয়, এটি একটি রিফান্ডেবল জামানত। তবে যদি ভাবেন আমেরিকা গিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবেন বা পলিটিক্যাল অ্যাসাইলাম বা আশ্রয় চাইবেন, তবে সেই 18 লাখ টাকা মার্কিন সরকারের লাভ, আর আপনার জন্য সেই টাকা জলে গেল। এই নিয়মটি বাংলাদেশের জন্য 2026 সালের 21শে জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে মোট 38টি দেশ তালিকায় অন্তর্ভুক্ত হলো। এইসব দেশের বেশিরভাগই আফ্রিকার, তবে লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশও রয়েছে। নতুন নিয়মের ফলে অনেক নাগরিকের জন্যই এখন মার্কিন ভিসা পাওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে। শুধু ভিসার জন্য করা বন্ডই নয়, বাংলাদেশিরা এখন থেকে সব এয়ারপোর্ট দিয়ে আমেরিকায় ঢুকতে পারবে না, ঢুকতে পারবে মাত্র 3টি এয়ারপোর্ট দিয়ে। এগুলো হলো বোস্টন লোগান, জন এফ কেনেডি আর ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর। দর্শক, যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশের উপর এমন খড়গগ্রস্ত হলো, তার উত্তর লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা একটি তালিকায়। মাত্র 2 দিন আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে 120টি দেশের একটি তালিকা প্রকাশ করেন, যেখানে দেখানো হয়েছে কোন কোন দেশের মানুষ আমেরিকায় গিয়ে বেশি সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার নেয়।
রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর 54.8%ই কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা নেয়। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 19তম। এই পরিসংখ্যানটি মার্কিন ভোটারদের মধ্যে এমন একটি ধারণা তৈরি করেছে যে বাংলাদেশিরা আমেরিকায় গিয়ে কর্মসংস্থানের চেয়ে রাষ্ট্রের উপর বোঝা হয়ে থাকতেই বেশি পছন্দ করে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী 2000 সালে যেখানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সংখ্যা ছিল মাত্র 40,000, 2023 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 2,70,000-এ। জনসংখ্যা 569% বাড়লেও বাংলাদেশিদের গড় বার্ষিক আয় মাত্র $78,400, যেটি সামগ্রিক এশীয় গড় আয়ের প্রায় অর্ধেক। দারিদ্র্যের হার এশীয়দের মধ্যে যেখানে 10%, বাংলাদেশিদের ক্ষেত্রে তা 14%। এই অর্থনৈতিক দুর্বলতাই মূলত মার্কিন প্রশাসনের কঠোর সিদ্ধান্তের ভিত্তি হিসেবে কাজ করেছে। বাংলাদেশের প্রতিবেশী ভারতীয়রা যখন সিলিকন ভ্যালিতে রাজত্ব করছে এবং তাদের পরিবারগুলোর সাহায্য নেওয়ার হার তালিকায় নেই বললেই চলে, তখন বাংলাদেশিরা ফুড স্ট্যাম্প আর সরকারি বাসস্থানের লাইনে দাঁড়িয়ে আছে। এই ন্যারেটিভটাই আমেরিকাকে বাধ্য করেছে বাংলাদেশিদের জন্য 18 লাখ টাকার তালা ঝুলাতে। পিউ রিসার্চ সেন্টারের মতে বাংলাদেশিদের মধ্যে দারিদ্র্যের উচ্চ হার সম্ভবত এই পরনির্ভরশীলতার মূল কারণ। দর্শক, আমেরিকা 18 লাখ টাকা দাবি করে যখন ভিসা প্রক্রিয়া জটিল করে তুলছে, তার অনেক আগেই ইউরোপ আইন পাশ করে বাংলাদেশিদের জন্য অভিবাসন কঠোর করে তুলেছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ একটি অত্যন্ত কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা বাংলাদেশের নাগরিকদের জন্য ইউরোপের রাজনৈতিক আশ্রয়ের পথ প্রায় রুদ্ধ করে দিয়েছে। 2025 সালের 18 ডিসেম্বর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকেরা বাংলাদেশ সহ 60টি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে, যেখানে নাগরিকদের সহজে আশ্রয় দেয়া হবে না। এই তালিকার অন্তর্ভুক্ত দেশগুলোর নাম হলো বাংলাদেশ, কলম্বিয়া, মিশর, ভারত, কসোভো, মরক্কো এবং তিউনিসিয়া। এখন থেকে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন আর বছরের পর বছর ঝুলে থাকবে না। 12 সপ্তাহের মধ্যে ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে আবেদন নিষ্পত্তি করা হবে। যদিও মানবাধিকার সংস্থাগুলো যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তারা বলছে এটি সত্যিকারের বিপদে পড়া মানুষের আশ্রয়ের সুযোগ সীমিত করে দেবে। দর্শক, আমেরিকা বা ইউরোপের তালা খোলা প্রক্রিয়াটা কঠিন হওয়ার আগেই বাংলাদেশিদের জন্য এশিয়ার অনেক দেশের ভিসা পাওয়া জটিল হয়ে গেছে। 2024 সালের 5 আগস্ট থেকে মেডিকেল ইস্যু ছাড়া ভারত ভিসা দিচ্ছে না বললেই চলে। ভারতের সাথে সম্পর্ক অবনতির পর থেকে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের, যারা দেশের বাইরে পড়তে যেতে ইচ্ছুক। যেমন পূর্ব ইউরোপের দেশগুলোর দূতাবাস নেই বাংলাদেশে। পূর্ব ইউরোপের দেশগুলোর ভিসা পেতে হলে ভারতে যেতে হয়, কারণ ভারতে সেই দেশগুলোর দূতাবাস আছে। আর ভিসার আবেদনের কাজ শেষ করতে সেখানে অন্তত 3 সপ্তাহ থাকতে হয়। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় ভিসা পেতে কমপক্ষে 3 বার ভারতে যেতে হয়, কারণ ওই দেশের ভিসার আবেদন করার পর শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। বাংলাদেশে পর্তুগাল, বুলগেরিয়া, রোমানিয়া, লিথুয়েনিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া সহ ইউরোপের বেশ কিছু দেশের দূতাবাস নেই। তাই সেই দেশগুলোতে পড়তে যেতে চাইলে শিক্ষার্থীদের প্রতিবেশী দেশ ভারতে গিয়ে ভিসা সাক্ষাৎকার দিতে হয়। ভারতের বিকল্প হিসেবে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের দূতাবাস থেকে কিছু দেশের ভিসা আবেদনের ব্যবস্থা করা হলেও এই 2 দেশের ভিসাও বাংলাদেশিদের জন্য সীমিত হয়ে গেছে। বাংলাদেশ প্রতিদিনের এক রিপোর্টে বলা হয়েছে 2024 সালের ডিসেম্বরে ভারতের ভিসা সীমিত থাকায় ইউরোপ ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে অন্য দেশে সরাতে কূটনীতিকদের অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা। 3 মাস পর মার্চ মাসে ঢাকা থেকে 9টি দেশের ভিসা প্রক্রিয়া শুরু হয়, কিন্তু সেই দেশগুলো থেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা আরো বেড়েছে। দর্শক, এশিয়ার ছোট ছোট দেশগুলো এখন বাংলাদেশের পাসপোর্ট দেখলে আটকে উঠছে। 2025 সালের জানুয়ারি থেকে টুরিস্ট ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ রেখেছে ভিয়েতনাম। এর কারণ হচ্ছে দেশটির অভিযোগ, পর্যটক হিসেবে গিয়ে অনেকে আর বাংলাদেশে ফেরেনি। মানব পাচারের রুট হিসেবে ব্যবহৃত হওয়ার ভয়ে অন অ্যারাইভাল ভিসা বন্ধ রেখেছে ইন্দোনেশিয়া। থাইল্যান্ডে আগে ই ভিসা হতো 5 দিনে, এখন লাগে 50 দিন। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে দিনে মাত্র 30 থেকে 50 জনকে ভিসা দেওয়া হচ্ছে। ওমান 2023 সাল থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছে, আর মালয়েশিয়ার বাজারও বর্তমানে বন্ধ রয়েছে। গত 17 অক্টোবর ডয়েচে ভেলে বাংলায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশেও বাংলাদেশের নাগরিকদের ভিসা পাওয়া কঠিন হচ্ছে। সেসব দেশে বাংলাদেশের পাসপোর্ট যেন এখন চরম অবহেলার বিষয়। প্রশ্ন উঠেছে, একে একে কেন আমেরিকা থেকে ইউরোপ আর এশিয়ার দেশগুলোতেও বাংলাদেশিদের ভিসা দিতে নাক ছিটকাচ্ছে? কেন দুনিয়ার সব দেশ মিলে একসাথে বাংলাদেশের পাসপোর্টের উপর খড়গহস্ত হচ্ছে? সংশ্লিষ্টরা যেসব কারণের কথা বলছেন তার মধ্যে প্রথম কারণটি হলো গত 16 মাস ধরে বাংলাদেশে চলা মবক্রেসি আর বেহাল আইন শৃঙ্খলার পরিস্থিতি। বাইরের দেশগুলো কেন আপনাকে ভিসা দেবে যদি তারা দেখে আপনার দেশে নিজের জীবনেরই নিরাপত্তা নেই?
দেশ যখন রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকে তখন কোনো দেশই সেই দেশের নাগরিকদের সাদরে গ্রহণ করতে চায় না। অনির্বাচিত সরকারের আমলে দমন পীড়নের রাজনৈতিক সংস্কৃতির কারণে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বহির্বিশ্বের অজানা নয়। এমন পরিস্থিতিতে অনেকে বিদেশে গিয়ে আর বাংলাদেশে ফেরত আসে না, যেমনটি করেছে ভিয়েতনাম। গত 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশি পাসপোর্টে ভিসা দেওয়া অনেক দেশ বন্ধ করলেও অধ্যাপক ইউনূসের সরকারের কূটনৈতিক তৎপরতা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো। বাংলাদেশের মানুষ যেসব দেশে বেশি যায় বা তাদেরকে যেসব দেশে বেশি যেতে হয় সেসব দেশের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর চেয়ে অধ্যাপক ইউনূসের দৃশ্যমান কূটনৈতিক কৌশল হলো যেসব দেশ থেকে বাংলাদেশের মানুষ দূরে থাকে তাদের সাথে সম্পর্ক বাড়ানো। যেমন বিমান বাংলাদেশ ঢাকা ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করে ঢাকা করাচি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে। দর্শক, 2024 সালের 7 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এক সেমিনারে অধ্যাপক ইউনূস গলা উঁচিয়ে বলেছিলেন, আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্বই বাংলাদেশের কাছে আসবে। সেটার কি পরিস্থিতি তা এরই মধ্যে সবারই জানা হয়ে গেছে। উল্টো অধ্যাপক ইউনূসের 16 মাসে বহির্বিশ্বে এমন ইমেজ দাঁড়িয়েছে যেখানে ভিসা পাওয়া এক সোনার হরিণ হয়ে গেছে। বাংলাদেশের পাসপোর্ট এখন সেই ক্রেডিট কার্ডের মতো হয়ে গেছে যেটার ব্যালেন্স ফুরিয়ে গেছে, আর ব্যাংকগুলো এখন নতুন করে লোন দেওয়ার আগে মোটা অঙ্কের জামানত আর শত গ্যারান্টি দাবি করছে। 18 লাখ টাকা পকেটে থাকলে আপনি আমেরিকার পর্যটক হতে পারেন, আর টাকা না থাকলে আপনি কেবল নিজ দেশের অস্থিতিশীল পরিস্থিতির দর্শক হয়ে থাকবেন। একদিন হয়তো দেখা যাবে বাংলাদেশের পাসপোর্টে কেবল একটি সিরি অবশিষ্ট আছে, সেটি হলো শুধুমাত্র পাকিস্তানের ব্যবহারের জন্য। সাম্প্রতিক বিশ্বে যে ঘটনাবলী ঘটছে তার থেকে ভারত কি কিছু সিদ্ধান্ত নিচ্ছে বা ভারত কি কিছু শিখছে, প্রশ্নটা হলো সেখানে। আজকে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে। খবরটা হচ্ছে এইটা, ভেনেজুয়েলা সংক্রান্ত খবর। আমেরিকাকে চটাতে চায় না মোদী সরকার। এখন খবরে যেটা লেখা হচ্ছে, ভেনেজুয়েলায় বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস ও তার স্ত্রী সিরিয়া ফ্লোরেন্সকে আমেরিকা বন্দী করার পরে ব্রিক্স গোষ্ঠীতে ভারতের সহযোগীরা নিন্দায় মুখর। গোটা ঘটনাক্রমে নিন্দা না করা বা আমেরিকার নামোচ্চারণ না করে শুধুমাত্র উদ্বেগ প্রকাশ করায় ভারতের অবস্থান নিয়ে ঘরোয়া রাজনীতিতে যথেষ্ট বিতর্ক হয়েছে, যেটা আমি আপনাদের বলছিলাম। এই পরিস্থিতিতে নয়াদিল্লির ভাষ্য, যা করা হচ্ছে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই করা হচ্ছে। মনে করা হচ্ছে দক্ষিণ আমেরিকার এক রাজনৈতিক পালাবদল হচ্ছে, যার সুযোগ ভবিষ্যতে ভারতও নিতে পারে। যার সুযোগটা কি ভারত নেবে? ওই আমেরিকা, লাতিন আমেরিকায় কি হচ্ছে না হচ্ছে তাতে আমাদের কি যায় আসে? আমাদের তো কোনো সম্পর্ক নেই। তাহলে ভারত আগ বাড়িয়ে এই ব্যাপারে কথা বলতে যাবে কেন? কথা বলেনি ভারত। কারণ যদি কোনো যোগাযোগই না থাকে তাহলে কথা বলবে কেন? এখন সেটা নিয়েও যথারীতি আমাদের দেশে তো সব 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 কিছুতেই বিতর্ক। যা করবেন, ভালো করলেও বিতর্ক, খারাপ করলেও বিতর্ক। ওই যদি যাও জঙ্গি হানা গিয়ে দিয়ে পাকিস্তানে যদি প্লেন গিয়ে মেরে আসে, গুড়িয়ে আসে নূর খান এয়ারবেস, তাহলে বলবে ছবি দেখাও। গতবার সার্জিক্যাল স্ট্রাইকে বলেছিল ছবি দেখাও, তো ছবি তোলেনি। এবারে নূর খান এয়ারবেসে যখন হয়েছে তখন সমস্ত ছবিগুলো তুলে রেখে দিয়েছিল এবং প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিয়েছে। যখন ভারত আক্রমণ করলো পাকিস্তানকে, একদম 3 সেনাবাহিনীর মুখপাত্র বসে বলে দিলেন যে এই 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 হয়েছে, এই হচ্ছে স্লাইড, আর কোনো কথা নেই। সবকিছুতে আমাদের প্রমাণ দিতে হবে, আমাদের যত জাতীয় দলগুলো রয়েছে বিরোধী তাদেরকে প্রমাণ করার দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের সরকারের, কিন্তু সুবিধা নেবে হচ্ছে এই সুবিধাবাদী বিরোধী দলগুলো। আর যদি কিছু অঘটন ঘটে তখন সব আঙুল হচ্ছে সরকারের দিকে। যাই হোক, সরকার কেন লিখলো যে সুবিধা হতে পারে। আমাদের পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান পূর্ব এবং পাকিস্তান পশ্চিম, এখন বাংলাদেশ তো আর আমরা বলি না, আমার মুখ দিয়ে মাঝে মাঝে বেরিয়ে যায়, সকলেই বলে পূর্ব পাকিস্তান। তো এইখানেতে এখন যা পরিস্থিতি, হিন্দু নির্যাতন যেভাবে বাড়ছে, খুনের পর খুন হয়ে যাচ্ছে, নির্যাতনের পর নির্যাতন হচ্ছে, একের পর এক খুন হচ্ছে। তো এখন সেই অবস্থায় ভারত তো একটা
সিদ্ধান্ত নেবে। আমি বহুদিন ধরেই আপনাদের বলে আসছি, ভারত একটা সিদ্ধান্ত নেবে। এখন এই যে সুযোগের কথা বলা হলো না, এখানে পরিষ্কার বলা হলো এই পরিস্থিতিতে নয়াদিল্লির ভাষ্য, যা করা হচ্ছে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই করা হচ্ছে। মনে করা হচ্ছে দক্ষিণ আমেরিকার এক রাজনৈতিক পালাবদল হচ্ছে, যার সুযোগ ভবিষ্যতে ভারতও নিতে পারে। অর্থাৎ একটা প্রেসিডেন্স খাড়া হয়ে গেছে যে এটা হতে পারে, যেটা ঘটনা ঘটেছে সেটা হতে পারে। আমার দেশ যদি অস্থির হয়, যদি অসুরক্ষিত হয়, তাহলে পরে আমি সেই দেশকে বাঁচানোর জন্য আমি সমস্ত কিছু পদক্ষেপ নিতে পিছপা হব না এবং দ্বিধাও করব না। আর ভারতের তো ঘোষিত নীতি আছে, আমার উপরে যদি কোনো আক্রমণের আঘাতের পরিকল্পনা হয় বা আঘাত আসে বা আঘাত নেওয়ার কোনো রকম চেষ্টা করা হয়, তাহলে তাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ঘোষণা করা হবে। এখন বাংলাদেশে যা হচ্ছে তাতে ভারত এখন একটা অ্যাকশনের দিকে যাবে, আমি বহুদিন ধরেই আপনাদের বলছি। এখন এই আমেরিকা যা করে দেখালো, ডোনাল্ড ট্রাম্প যা করে দেখালেন, তাকে আমাদের নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি করে দেখাতে পারবেন? পারবেন ইউনুসকে তুলে আনতে মোদী? পারবেন জেলেনস্কিকে তুলে আনতে রাশিয়া আজকে একটা বিবৃতি দিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বিবৃতিতে তিনি বলেছেন যে রাশিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হলে, রাশিয়া যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে রাশিয়া ছেড়ে কথা বলবে না। সেক্ষেত্রে কোনো বন্ধু এবং শত্রু কাউকেই গণনা করা হবে না, সমানভাবে প্রত্যাঘাত করা হবে। তার মানে পরিষ্কার রাশিয়া বুঝিয়ে দিল যে ইউক্রেন যদি আবার যদি আক্রমণ করে বা ওই ড্রোন ফোন মারে, তাহলে পরে একদম পরিষ্কার ইউক্রেনকে ধ্বংস করবে। অথবা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো যদি একটা ব্যবস্থা নেন, কড়া ব্যবস্থা, এটা সমস্ত মিথকে ডোনাল্ড ট্রাম্প ভেঙে দিয়েছেন, যে অন্য রাষ্ট্রের প্রতি আক্রমণ করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, সব বোগাস কথা। আমি বারবার বলি না, জিসকা লাঠি উসকা ভ্যাঁস, যার লাঠির জোর বেশি সেই মহিষ নিয়ে যাবে। এই যুগটাই পড়ে গেছে ওই রকম। আপনি যেরকম দেখাবেন, আপনি এপার থেকে 6 দেখলে আমি এপার থেকে 9 দেখবো। আপনি দেখছেন যে আপনি ঠিক করছেন, আমি দেখছি আমার রাষ্ট্র অসুরক্ষিত হয়ে রয়েছে, যে কোনো সময় আমার মূল্য চোকাতে হতে পারে। আমাদের বর্ডারগুলোতে সন্ত্রাসবাদীরা ঢুকছে, তারা অস্ত্র সহ ধরা পড়ছে, তাহলে আমরা কেন ব্যবস্থা নেব না? আর এই যে মূল যে মাথা, সেই মাথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন ইউনুস তো তার নিজের কাজ করে দিয়ে দেশকে অস্থির করে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। ভেঙে চুরে শেষ করে দেওয়ার পর এখন উনি পাকিস্তানের সঙ্গে দোস্তি করছেন। আচ্ছা, আপনি যদি F-16 বিমান কেনেন, তাহলে কার কাছ থেকে কিনবেন? আপনি আমেরিকায় যাবেন, তো আমেরিকা গিয়ে F-16 বিমান আপনি কিনবেন। আপনি পাকিস্তান থেকে কোথা দিয়ে বিমান কিনছেন? আপনাদের যে বিমান বাহিনী অ্যাডমিরাল, এই বিমান বাহিনী যিনি প্রধান, অ্যাডমিরাল নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান, তিনি চলে গিয়েছেন পাকিস্তান 4 থেকে 9 অবধি বা 10 অবধি তার বোধহয় পাকিস্তান ভিজিট। তা সেখানে উনি বলেছেন যে আমরা F-16 6খানা কিনব। পাকিস্তান F-16 পেল কোথায়? পেলো আমেরিকা থেকে পেয়েছিল। আমরা যখন আক্রমণ করেছিলাম সেই সময় যেগুলো তুবড়ে মুবড়ে ভেঙে ছুটে গেছিল, যেগুলো সাইডে পড়ে, যেগুলো অকেজো হয়ে গেছিল, সেগুলোকে রং টং করে, মানে যন্ত্রপাতি চেঞ্জ করে এবার সেগুলোকে বাংলাদেশের ঘাড়ে গোছানোর চেষ্টা করছে। আর এমন মূর্খ বাংলাদেশ সরকার, এই সরকার প্রধান ইউনুস, সেগুলো কেনার জন্য আবার ওখানে লোক পাঠিয়েছেন। অন্য স্বার্থও থাকতে পারে, আমি তো বলতে পারবো না, অন্য স্বার্থও নিশ্চয়ই রয়েছে। আর মার তো খাবে, এটা তো পরিষ্কার বুঝতে পারছে, মার একটা হবে। এখন সেই মারটা কতটা হতে পারে এবং কি ব্যাপারে কি খবরাখবর পাকিস্তানের কাছে আছে, সেই সব খবর টবর উনি সম্ভবত নিতে গেছেন। তা এখন ইউনুসের যা অবস্থা, ইউনুস আমি বলেছিলাম আপনাকে খুব ভয়ে আছে, যমুনা একে বলছে থাকতে, ওকে বলছে থাকতে। গতকাল পরশু থেকে উনি যমুনায় থাকছেন না। উনি থাকছেন কোথায়? উনি থাকছেন যেখানে আপনার দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসগুলো যে অঞ্চলে, সেইখানে একটা সুরক্ষিত ভবনে তিনি রাত্রি যাপন করছেন। এবং গতকালকেও উনি ওখান থেকেই সমস্ত কাজকর্ম সেরেছেন।
আজকেও উনি ওখান থেকেই কাজকর্ম সারবেন, তারপরে যমুনা আসবেন কিনা সেটা আমি জানি না। ফলে ভয় এবং আতঙ্ক ওনাকে কিন্তু ঘিরে ধরছে। ওনার কাছে নিশ্চয়ই খবর আছে যে ভারত একটা কঠিন অ্যাকশনের মধ্যে দিয়ে যাবে, কারণ নরেন্দ্র মোদী কিন্তু বলে দিয়েছেন যে অকল্পনীয় কিছু হবে। অকল্পনীয় রাস্তা কিন্তু দেখিয়ে দিয়েছেন একজন রাস্তা অকল্পনীয় কি হতে পারে দেখিয়ে দিয়েছেন, একদম সাকসেসফুলি নেভি সিল করে দেখিয়ে দিয়েছে। অকল্পনীয় আমরাও করতে পারি। শেখ হাসিনাকে যেমন তুলে আনতে পেরেছি, ইউনূসকেও তুলে আনতে পারবো। চাপ দিয়ে হোক, জোর খাটিয়ে হোক, আমরা ইউনূসকে তুলে আনতে পারবো, যদি আমরা মনে করি। ইউনূস হয়তো সেই ভয় পাচ্ছেন, আর যদি ভয় পেয়ে আপনি কোথায় লুকোবেন, কোন বাংকারে লুকোবেন? বাংকারে লুকোলে তো আপনার ওখানে তো ব্রহ্মস যাবে। আর যদি বাইরে থাকেন, সোজা চ্যাংদোলা করে নিয়ে চলে আসবে কমান্ডোরা। বাবার আপনি আপনার এখানে আমাদের বিচার হবে, যেমন আমাদের ইউএপিএতে আমাদের বিচার হয়, সেইভাবে বিচার হবে। কারণ আপনি ভারতবর্ষের ওপরে সন্ত্রাসবাদী আক্রমণের ছক করেছেন, আপনি হলেন মাস্টার মাইন্ড। তার কিন্তু ভিডিও ফুটেজ রয়েছে, আপনি যেটা ক্লিনটনের সভায় গিয়ে আপনি বলেছিলেন আপনারা মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে সরকার পরিবর্তন করে যে সরকার যাকে যেভাবে ক্ষমতা নিয়েছেন, তারপর জেহাদি গোষ্ঠীকে জেল থেকে ছেড়ে দিয়েছেন, দেশকে অস্থির করে দিয়েছেন, সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। এখন সমস্ত মারপিট দাঙ্গা হাঙ্গামা করে একেবারে অর্থনীতির 12টা বাজিয়ে দেশ রসাতলে করে দিয়েছেন। এটা একটা দেশের প্রতি অত্যন্ত অবিচার, দেশের মানুষের প্রতি অবিচার, দেশের প্রতি অবিচার, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর ওপরে এর ভীষণ রকম প্রভাব পড়ছে। ফলে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, হয়তো বাংলাদেশে দাঁড়াবেন অথবা ভারতে দাঁড়াবেন, কাঠগড়ায় তো আপনাকে দাঁড়াতেই হবে। এবার শুধু আপনি সময় গুনুন, পালিয়ে আপনি বাঁচতে পারবেন না। আমি বলেছি না, পালিয়ে ইউনূস আপনি বাঁচতে পারবেন না। এখন দেখার যে মোদি ওনাকে তুলে আনতে পারে কিনা সেটাই। 3রা জানুয়ারি যেদিন ভেনেজুয়েলায় হঠাৎ আক্রমণ চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে এলো আমেরিকার সেনা, ঠিক সেই দিনই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাম উপপ্রধানমন্ত্রী ইসাক দার গিয়ে পৌঁছলেন বেজিংয়ে, চীনে, এবং 3 থেকে 5 তারিখ, 3, 4, 5 এই 3 দিন তাদের মধ্যে বেশ কয়েক দফা বৈঠক হয়। এবং এই বৈঠকের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক, কিভাবে এই বৈঠককে চীন এবং পাকিস্তানকে এভাবে কাছে আনলো, আবার একই সাথে ভারতকেও কিভাবে আমেরিকার কাছে নিয়ে গেল, এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আমেরিকার কিডন্যাপ করার ঘটনায় ভারতের প্রতিক্রিয়া আপনারা সবাই জানেন, বেশ নরম এবং সতর্ক। কেন এত নরম এবং সতর্ক প্রতিক্রিয়া দিল ভারত, এই প্রশ্ন সারা বিশ্ব জুড়ে। যেখানে ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো আমেরিকার এই কাজের তীব্র নিন্দা করেছে, সেখানে ব্রিক্সের বর্তমান চেয়ারম্যান হয়ে ভারত কেন নিন্দার ভাষা ব্যবহার করলো না, এমন প্রশ্নও উঠছে। তাহলে কি রাশিয়া থেকে দূরত্ব তৈরি করছে ভারত? আমরা এই কথাটা নিয়ে আলোচনা করব যে কি। প্রথম কথা দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এখন সত্যিকারের জোট নিরপেক্ষ ভূমিকা নিয়ে চলছে। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এদের সময়ে ভারত যতই বলুক জোট নিরপেক্ষ ছিল, কিন্তু আসলে ভারত ছিল তখন সোভিয়েত রাশিয়ার ব্লকের দিকে ঝুঁকে। ভারতের জাতীয় স্বার্থের পক্ষে কিন্তু এখন যেটা হওয়া উচিত, অর্থাৎ জোট নিরপেক্ষ, আমাদের ভারতের জাতীয় স্বার্থে যেটা ভালো মনে হবে সেটাই করবে ভারত, এই নীতিতে এখন চলছে। এই জন্য কখনো মনে হয় ভারত রাশিয়ার কাছাকাছি, যেমন ধরুন আমেরিকার নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাশিয়া থেকে সস্তা ক্রুড অয়েল যখন কেনা শুরু করলো, ভারত কিনতে লাগলো, তখন দেখা গেল সবাই বলেছে যে ভারত রাশিয়ার দিকে। আবার কখনো ভারতের ভূমিকা এমন যে মনে হবে ভারত আমেরিকার কাছে। ইরানে যখন বোমা ফেললো আমেরিকা,
তখনও ভারত নিন্দা করেনি সেভাবে। আর ভেনেজুয়েলার ঘটনায় ভারতের নরম প্রতিক্রিয়া তো একেবারে সাম্প্রতিকতম উদাহরণ। ভেনেজুয়েলার কাণ্ডে ভারতের এমন অবস্থানের পেছনে বড় কারণ সেটা হচ্ছে, একটা তো হচ্ছে যে অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তা, এর সঙ্গেও দক্ষিণ এশিয়ায় ভারতের নতুন করে জোটবন্দি হওয়াটাও এর একটা কারণ। ভারতের তাই মাদুরোর ব্যাপারে এই মেপে পা ফেলা বা কূটনৈতিক নীরবতার পেছনে তিনটি প্রধান স্বার্থ কাজ করছে। এখানে প্রথমে যাই যে আর্থিক ব্যাপারে ভারতের কি লাভ হবে সেই ব্যাপারটার দিকে প্রথমে যাই। আপনারা জানেন, অনেকেই জানেন, আবার সেভাবে প্রচারিত হয়নি যে প্রায় $1 বিলিয়ন সেটা নিকোলাস মাদুরোর শাসন আমলে ভারতের সরকারি তেল কোম্পানিগুলোর পাওনা ছিল। সেই পাওনাটা নিকোলাস মাদুরো দিচ্ছিলেন না বেশ কয়েক বছর ধরে। সরকার পরিবর্তন হলে এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছে। ভারতের যে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, বিদেশ, এটা মানে সংক্ষেপে যাকে বলা হয় OVL, তারা ভারতের এই OVL মানে অয়েল বিদেশ লিমিটেড, ONGC বিদেশ লিমিটেড, এরা ভেনেজুয়েলার সান ক্রিস্টোবাল তেল ক্ষেত্রে এদের 40% মালিকানা আছে। 2014 সাল পর্যন্ত লভ্যাংশ বাবদ তাদের পাওনা ছিল প্রায় $536 মিলিয়ন। এর পরবর্তী বছরগুলোতে মাদুরো সরকার কোনো অডিট করতে দেয়নি এবং সেই পাওনা টাকাটাও ভারতকে দেয়নি। সব মিলিয়ে এই বকেয়া বা পাওনার পরিমাণ প্রায় $1 বিলিয়ন, যেটা ভারতীয় মুদ্রায় এখন প্রায় 10,000 কোটি টাকার কাছাকাছি। মাদুরো ক্ষমতায় থাকাকালীন এই টাকা ফেরত পাওয়া অসম্ভব ছিল। এখন আমেরিকার নিয়ন্ত্রণে বা নতুন সরকারে নিষেধাজ্ঞা উঠে গেলে ভারত আশা করছে তারা তেল বিক্রির লভ্যাংশ হিসেবে এই বকেয়া টাকা আদায় করতে পারবে। দ্বিতীয়ত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটা মুকেশ আম্বানির কোম্পানি, এবং অন্যান্য রিফাইনারির একটা বড় স্বার্থ আছে ভেনেজুয়েলাতে। ভারতের তেল কোম্পানিগুলোর জন্য ভেনেজুয়েলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই যে ভারী অপরিশোধিত তেল, হেভি ক্রুড অয়েল যেটাকে বলা হয়, সেটা করবার সক্ষমতা ভারতীয় রিফাইনারিগুলোর রয়েছে, অন্য জায়গায় সেরকম নেই। মুকেশ আম্বানির রিলায়েন্স একসময় ভেনেজুয়েলার তেলের অন্যতম বড় ক্রেতা ছিল। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে মাদুরোর আমলে তারা সরাসরি তেল কিনতে পারছিল না। এখন আমেরিকাপন্থী সরকার এলে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং রিলায়েন্স আবার কম দামে সরাসরি তেল আমদানি করতে পারবে। IOC এবং অয়েল ইন্ডিয়াও তাদের ব্যবসা বাড়াতে পারবে। মনে রাখবেন, ভেনেজুয়েলার যে কারাবোবো 1 যে প্রজেক্ট আছে, সেখানে ইন্ডিয়ান অয়েল এবং অয়েল ইন্ডিয়ার বড় টাকা বিনিয়োগ করা আছে। মাদুরোর সময়ে এই প্রজেক্টগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছে।